ওকে পাবলিক জাম্প করা যায় গল্পের দিকে। EP5 বেকি দেখে যে চিৎকার করে ও বাথরুম থেকে বের হয়ে আসে। তারপর ফ্রিন জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তারপর বেকি বলে ভয় পেয়ে কিছুই বলতে পারে না। দেন ফ্রিন জিজ্ঞেস করে ভেতরে কি কেউ আছে। বেকি শুধু তার মাথা নেড়ে বলছে যে। তারপর ফ্রিনকে সে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর চিৎকার করতে শুরু করে। আবার ফ্রিন বলে কিছু তো বলো, ওখানে কেউ আছে। তারপর বলে যে বলো কেউ আছে কি না। তার বেকি বলে যে হ্যাঁ আছে। ফ্রিন বলে যে চিন্তা করো না, আমি ব্যাপারটা সামনে নিচ্ছি। তারপর ও ওখান থেকে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গেল। তারপরে ও খুঁজে দেখে কি কেউ আছে কি না। তো বেকি কাঁপতে কাঁপতে বিছানায় বসে সে বলল ভেতরে তো কেউ নেই বেকি, তুমি কেন চিৎকার করলে। তারপর বেকি শুধু বলছে যে আছে, কেউ তো আছে। তারপরে বলে যে কেউ তো আছে, তো কেউ নেই ওখানে, আমি দেখেছি তো। তারপর বলে ফ্রিন যে এখানে কেউ নেই, তুমি দেখতে পারো আবার। তারপর বেকি বলে যে না, আমি আর ওখানে যাব না। দেন ফ্রিন বলে যে আমি ওখানে দেখে এসেছি। তারপর বেকি বলে যে উপরে দেখো, উপরে কেউ আছে, দেওয়ালের উপরে। দেন বেকি ওইটা বলে ফ্রিন তারপর বুঝতে পারে যে সেটা তেলাপোকা ছিল। তারপর সে রাগে আবার ভ্রু কুঁচকে তাকে দেখালো যে একে ভয় পেতে হয় আবার, সত্যি তেলাপোকাকে তুমি ভয় পেয়েছ। তারপর ফ্রিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাথরুমে আবার গেল। সে তেলাপোকাটাকে ধরলো। দেন তেলাপোকাটাকে ধরে বেকির রুম থেকে বের করে দিল। হায় রে বেকি, হোয়াটস গোয়িং অন। ঠিক আছে, সে এখন চলে গেছে, তুমি যেতে পারো রেবেকা, আমি বললাম। তারপর ফ্রিন তাকে জড়িয়ে ধরলো আবার। আর একবার আমি বুঝতে পারলাম সে শুধু তার ব্রা এবং প্যান্টি পরে আছে। শান্ত হও, মুক্ত হও, ঠান্ডা হও, ফ্রিন তাকে বোঝাতে শুরু করলো। তারপর ফ্রিন তার উষ্ণতা অনুভব করতে পারছিল। ভাই গুজবাম, ও মাই গড। তারপর ফ্রিন বলতেছে যে ফাক, হোয়াট দ্য হেক, মনোযোগ, আমি আর তোমার সামনে রাখতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও। বললো যে গলা পরিষ্কার করে। তারপর তাই বেকি ওখান থেকে চলে যাওয়া শুরু করে। এখন সে গোসল করে নিল। তারপর সে বেকি ফ্রিনকে হাত করা থেকে ছাড়ে। সে তার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখন কি হবে। ওহ আমি দুঃখিত ফ্রিন, বেকি বলে। আমাকে জড়িয়ে ধরার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনার থেকে পারমিশন নেওয়াটা উচিত ছিল। তার কথা কেটে বললাম না রেবেকা, ঠিক আছে। আমি ওই হাগের কথা বলছো না, ওটা ঠিক আছে, কিন্তু আমি থামলাম না এবং কৌতূহল দৃষ্টিকে আমি তাকিয়ে থাকলাম তার দিকে। কিন্তু কি। বেকি একটু বিষণ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে রইল, আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ফ্রিনের দিকে। বাট ওয়াই বেকি, ওয়াই তুমি কি বুঝতে পারছো। ও মাই গড, তোমার দিকে তাকাও, তুমি এখনো অন্তর্বাস পড়ে আছো রিবেকা। আমি বললাম এবং ফ্রিন বলল এবং সে নিজের দিকে তাকায়। সে যখন বুঝতে পারে সে এখান থেকে তারপর তার ব্রা এবং এনিথিং বাই তার বেকির চোখ মুখ একদম লাল হয়ে যায়। কি বেকি বলো, এবং বাথরুমের দিকে দৌড়াতে শুরু করলে। সে বাথরুমের দরজা বন্ধ করার পর আমি চুপচাপ হয়ে গেলাম। দেন ফ্রিন আবার বলে সে খুবই মিষ্টি, সে খুবই সুইট। কিছুক্ষণ পর বেকি বাথরুম থেকে বেরিয়ে, তো সে কিন্তু পরা ছিল নাইট গাউন, একটি সুন্দর গোলাপি জামা, পিঙ্ক কালারের আই থিঙ্ক। ভালোই তো। ওই পোশাকটা ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছিল ওকে, কিন্তু খুব সুন্দর। একই সাথে বেকির মা আমাদের সাথে কথা বললেন। আমরা দুজনেই ডাইনিং টেবিলে গেলাম। বেকি নেতৃত্ব দিল, আমি তার পিছন নিলাম। যখন আমি ডাইনিং টেবিলের কাছে গেলাম তখন আমি আরেকজনকে দেখতে পেলাম যাকে আমি আগে কখনো দেখিনি। এটা নিশ্চয়ই রিচি। দেন বেকির বাবা ফ্রিনকে ফোন করেছিল, ফ্রিন আসো, এখানে বসো। দেন ফ্রিন নোট করে এবং ডাইনিং টেবিলে গিয়ে বসে।
বেকি আমার সামনেই বসে, আই মিন ফ্রিনের সামনে বসে। তাহলে ফ্রিন, এই রিচি বেকির ভাই। বেকি বাবা বললেন এবং আমি তার দিকে তাকিয়ে আমার হাতটা ধরলাম হ্যান্ডশেক করার জন্য রিচির সাথে। তো তাহলে তুমি ফ্রিন সারোজা চাঙ্কিম? হ্যাঁ। তুমি কি আমাকে চিনো ফ্রিন? ফ্রিন বলে ডাকতে পারো এবং আমি তোমার ছোট। ফ্রিন বলে যে আমার সাথে হাত ধরে নাড়ালো ফ্রিনের হাত আর কি হ্যান্ডশেক করলো বেকি ভাই রিচি আর্মস্ট্রং। আর তুমি আমাকে রিচি বলে ডাকতে পারো, সে বলল। আমি মাথা নাড়িয়ে ভদ্রতাভাবে দিকে তাকিয়ে হাসলাম। এই নাও ফ্রিন, ভালো করে খাও, ঠিক আছে? বেকির মা বললেন এবং আরেকটি প্লেটে কিছু খাবার রাখলো। আমরা সবাই যখন খাচ্ছিলাম তখন বেকির বাবা কথা বলছিলেন বিয়ের জন্য কোন তারিখ ভেবেছে বা ডেট কবে ফিক্স হয়েছে। তারপর ফ্রিন বলে যে সে জিজ্ঞেস করলো এবং ফ্রিন নোট করতে থাকে। দেন বলে যে না বাবা, আচ্ছা আমি এটা আমার বাবা মায়ের উপর ছেড়ে দিয়েছি। ফ্রিন বলে তারা এটা ভালোভাবে বলবে আপনাদের কাছে, তারা তোমাদের সাথে কথা বলবে এবং আমি দুঃখিত, ব্যবসায়িক কাজের জন্য আমি এখন সময় বের করতে পারছি না। ফ্রিন বলে তাই? হ্যাঁ, আমি বললাম এবং ক্ষমা চেয়ে তার দিকে তাকালাম। একদম কি কমো ভাই। হ্যাঁ, দেখা যাক সামনে কি হয়। আমি বেকির দিকে তাকিয়ে এক নজর তার দিকে তাকালাম এবং সে যেন কুকুর ছানার মতো চোখে আমার দিকে তাকিয়ে আছে। ও থামো রেবেকা, ও মাই গড, সে খুব সুন্দর। না ফ্রিন, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাকে অনেক দায়িত্ব নিয়ে এটা বড় কোম্পানি চালাতে হবে। ইন্টারেস্টিং। আমি তোমাকে চাপ দিতে চাই না, কিন্তু ফ্রিন নিজেকেও কিছুটা সময় দাও, ঠিক আছে? তুমি এখনো অনেক ছোট। আরে বাপরে, মাফিয়া কুইন ওরে আবার কইতেছে যে ওই নাকি ছোট ভাই। হোয়াট দ্য হ্যাক। তাই নিজের উপর কিছু টাইম উপভোগ করতে আর কি, বিয়ের ব্যাপারে সব কিছু ঠিক করা, বন্ধুদের সাথে ঘোরাফেরা করা, একটু সময় দেওয়া উচিত নিজেকে, সে বলল। আমি তার দিকে তাকিয়ে হাসতে লাগলাম। ফ্রিন, তারপর আমরা সবাই রাতের খাবার শেষ করলাম। রাতের খাবার শেষ করে বেকি মাকে প্লেট পরিষ্কার করতে সাহায্য করলাম। ও ভাই, সে আমাকে সাহায্যর প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিন চারবার বলার পর সে আমাকে অনুমতি দিলেন। কিছু পরিষ্কার করার পর আমরা বসার ঘরে গেলাম। এখন অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি এখন চলে যাবে? ফ্রিন বলে যে হ্যাঁ, আমি চলে যাব। ঠিক আছে। দেন বেকির মা বলে যে ঠিক আছে, ভালো করে চালিয়েও, গাড়ি ড্রাইভ করার সময় দেখে শুনে ড্রাইভ করবে। দেন ফ্রিন বলল ওকে, আমি যাব মা। দেন সে বলল শুভরাত্রি ফ্রিন। রিচি বলল। ফ্রিন নোট করে, তারপর সে গাড়িতে চলে যেতে দেখে। তারপর বলল রিচি যে আমি কি তোমার সাথে যাব? ফ্রিন বলে যে না, দরকার নেই ভাইয়া। দেন সে বলে যে বিদায় বন্ধুরা। আমি বললাম অবশেষ তাদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। বেকি তার সাথে দরজা পর্যন্ত গেল। বেকি যখন বেরিয়ে আসতে চাইছিল তখন ফ্রিন তার হাত ধরে ওকে থামায়। কেন? সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। বেকি, বাইরে ঠান্ডা পড়ছে, তাহলে ভেতরে যাও। ফ্রিন বলে যে নিজের গাড়িতে আমি যেতে পারবো। দেন বেকি বলে এবং তার ঘরের থেকে বেরিয়ে এলো। আমি তার চিৎকার শুনতে পেলাম। বেকি ওকে জোরে চিৎকার করে বলতে থাকে যে ফ্রিন শুভরাত্রি, এবং ফ্রিন কিন্তু মুখ ঘুরে তাকায়নি তার দিকে, কিন্তু হাসতে ছিল সে। ফ্রিন ওকে আর চিৎকার করে বলতে পারেনি, কারণ সে কি তার কথা শুনেছে নাকি সে নিজেও জানে না। তারপর ফ্রিন গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়। দেন পরের সিন দেখানো হয় আমাদের ফ্রিনকে, যে কিনা বেকিদের বাসা থেকে আসার পর সে তার বাসায় বেডরুমে এসে শুয়ে পড়ে তার রাতের রুটিন করে, কারণ কাজের মেয়েটি তাকে জাগিয়ে তুলেছিল। কাজের মেয়েটি এসে ঘরের দরজায় নক করতে শুরু করে। বলল যে দুঃখিত ম্যাডাম, কিন্তু আপনাকে আজ কাজে যাওয়ার সময়
হয়ে গেছে, নাস্তা তৈরি হয়ে গেছে, আপনি জলদি উঠুন। তারপর ফ্রিন বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তারপর সে পায়ের শব্দ শুনতে পায় এবং ঘুম থেকে উঠে বিছানায় বসলো। সকালের রুটিন শেষ করে সে নিচে গিয়ে নাস্তা করলো। তারপর কোম্পানিতে যোগদানের জন্য সে রওনা দিল। প্রায় 1 ঘন্টা পর ফ্রিন তার কোম্পানিতে পৌঁছায়। তারপর সে স্বাভাবিক মেজাজে ভেতরে গেল। তার কর্মীরা তাকে অভ্যর্থনা জানালো। গুড মর্নিং এসেই, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং বস, ও মাই গড। তারপর সে এসব জানানোর পর কিছুক্ষণের জন্য তার মাথা শুধু নাড়ল। আমি সোজা অফিস রুমে চলে গেলাম। তারপর সেখানে স্টোরে কিছু ফাইল ছিল যেটা আমি আমার কাছে নিয়ে আসলাম। বলে যে ম্যানেজার নিয়ে আসে। তারপর, ম্যাডাম, আপনাকে এর মধ্যে স্বাক্ষর করতে হবে। সে বলল, ঠিক আছে, আমাকে দাও। তারপর ফ্রিন যখন স্বাক্ষর করতে যাচ্ছিল তখন হঠাৎ করে অফিসের দরজাতে খুলে যায়। আমি হঠাৎ করে তার উপরের দিকে তাকালাম। এই দুটো। শুভ সকাল ম্যাডাম। আর আমি ভিতরে আসতে পারি? নয় জিজ্ঞেস করলো। বাহ, দারুণ ভঙ্গি। ভেতরে আসার পর তুমি কি এটা জিজ্ঞেস করছো? ফ্রিন বলে। আমি বললাম এবং সচিবের দিকে ফিরে তাকালাম। তারপর, আপনি যান, আমি এত স্বাক্ষর করে আপনাকে ফোন করছি। তারপর সে ঠান্ডা গলায় বলল এবং সে ওখান থেকে তার সেক্রেটারি ও চলে যায়। তাহলে ইংফা বলো। তাহলে আমিও একই কথা বললাম এবং ভ্রু কুঁচকে উঠলাম। চলো, চাটা ঢেলে দাও, নয় বলল এবং দুজনেই আমার সামনে বসলো। কি চা? তুমি কি বলছো? আর তুমি এত সকালে এখানে কি করছো, তাই না? আমি বিরক্ত হয়ে বললাম। ফ্রিন বিরক্ত হয়ে বলে, দেন তুমি সারোচা চাংকিমহা, গতকাল তুমি তোমার হবু স্ত্রীকের বাড়িতে খাবারের জন্য ছিলে। তারপর সব কিছু বিস্তারিত জানতে চাই। ইংফা বলল, হ্যাঁ, সব রসালো অংশ সহ, নয় বলল এবং মুচকি হেসে বলল, সেরকম কোনো বিষয় নাই। ঠিক আছে, ওরকম কোনো কিছু হয়নি। কিছুই না। যখন ও শাওয়ারে যায় তখন তাড়াতাড়ি ঘুমিয়ে নিলাম, তাই। ফ্রিন বলে তাদের বন্ধুর দিকে তাকায়। তারা বন্ধুরা তখন ভ্রু কুঁচকে উঠল। এখন থামো, আমি বিরক্তিকরভাবে বললাম। দ্যাটস নাইসলি। ঠিক আছে, শান্ত হও বস। তারপর আমরা আপনাকে বিশ্বাস করি, ফ্রিনকে বলে তার বন্ধুরা। তারপর বলল, হেসে উঠল। তারপর আমিও ওদের সাথে হেসে উঠলাম। আমার পাগল বন্ধুরা হাসতে হাসতে মনে পড়ল যে বিকি গত রাতে আমাদের অনুষ্ঠান আর আমাদের সামনে সে অর্ধনগ্ন হয়ে গেছিল। সেই সময়টা যে ছোট্ট বিড়াল ছানার মতো ভয় পেয়ে গিয়েছিল। আর আমার হৃদয় স্পন্দন, আমার হার্টবিট খুবই বেড়ে গিয়েছিল। ও মাই গড। আর অবশ্যই সেই হাগ করার কথা। আমি কিভাবে এটা ভুলতে পারি? আমি বুঝতে পারছিলাম না যে আমি আবার তার উষ্ণতা কিভাবে পেতে পারি। হাগ এনিথিং। রিবেকা, তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ, আমি নিজেকে বললাম এবং গোপনে হেসে ফেললাম। সারোচা চাংকিমহা, আমি আর আমার স্ত্রী টিভি দেখছিলাম। ঠিক তখনই আমাদের কাজের মেয়ে ফোন করলো। স্যার, মিস্টার আর্মস্ট্রং এবং মিসেস আর্মস্ট্রং আপনাদের সাথে দেখা করতে এসেছে। সে কাজের মেয়েটি বলল। ঠিক আছে, ওদের ভিতরে আসতে বলো। তারপর ওরা চলে গেল ওদের অতিথির সাথে দেখা করার জন্য। তারপর বলল, মিসেস আর মিস্টার, এসে ওখানে বসো, আমার বন্ধু। ওদেরকে আমন্ত্রণ করলো ফ্রিনের আম্মু আর আব্বু। তারপর বেকির আম্মু আর আব্বু বলল যে আমরা কি বিরক্ত করেছি? বসে থাকতে থাকতে প্যাট্রিসিয়া আর্মস্ট্রং জিজ্ঞেস করলো, না, কি ঝামেলা? তোমাদেরকে আবার দেখতে পেয়ে সত্যি আমি খুব খুশি এবং ভালো লাগছে। সে দেন কিছু বলল যে, মিসেস আর মিস্টার, আপনারা দুজন কি কিছু খাবেন? ঠান্ডা কিছু পানীয়, এনিথিং? তারপর সে না করলো। ঠিক আছে, এখন আমরা কিছু আলোচনা করতে এসেছি। তারপর ওর
কি আব্বু আম্মু এটা বললে? তারপর বললো যে ফ্রিনের আব্বু আম্মু বলে যে কি জিজ্ঞেস করতে, কি আলোচনা করতে। তারপর বললো যে আমাদের সন্তানদের বিয়ের ফ্রেন্ড। তারপর বললো যে আমরা এখনও এর জন্য কোনো তারিখ নির্ধারণ করিনি, মনে আছে? হেসে বলল, ও হ্যাঁ ঠিক আছে, আমরা এখনও দিন দেইনি, আমাদের আরও দেরি করা উচিত নয়, আমরা বললাম এবং মাথা নাড়িয়ে ওদের দুজনকেও এই কথা বলতে লাগলাম। তারপর আগামী সপ্তাহের কথা মনে, আমাদের 2 সন্তান এখনও এর জন্য প্রস্তুত। তাই আমি বললাম, হ্যাঁ আমি তোমাদের সাথে একমত ফ্রেন্ড, আমাদের এটা যত জলদি করা যায় ততই ভালো। তারপর পরের সপ্তাহে সে বলল যে সবাই হেসে উঠল। আমাদের অনেক কাজ করতে হবে, আমরা একটি জায়গা বেছে নিতে হবে আগে সুন্দর দেখে, তারপর তাদের পোশাক বেছে নিতে হবে, আরও কিছু করার আছে, প্যাট্রিসিয়া বলল। হা শান্ত হও প্যাট্রিসিয়া, আমাদের বাচ্চাদের সাথে এটা কথা বলতে হবে, আর আমাদের বাচ্চারাও তাদের বন্ধুদের সাথে কথা বলে দেখতে হবে তারা সাহায্য করবে কি। তারপর বলল যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, ও মাই গড আমি এত খুব উত্তেজিত, প্যাট্রিসিয়া বলল। এবং বেকির আব্বু আম্মু বলছে ওরা এখন বড় হয়ে গেছে, তারা তাদের ছেড়ে একটা নতুন পরিবার গড়ে তুলতে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েদের জন্য প্রে করতে হবে শুধু। ও হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ঠিক আছে তাহলে নিশ্চিত করো পরের সপ্তাহেই হবে, আমি বললাম। এবং ওরা মাথা নাড়ালো, বলল যে হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা করতে হবে। ওকে অলরাইট, এখানে শেষ হয় আমাদের এই এপিসোডটা।